আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, একটু ওয়েট করেন। আজকে নেটে খুব প্রবলেম, সেজন্য একটু লেটও হয়ে গেছে। আজকে কয়জন আসছে? কেউ একজন বলেন তো কয়জন আসছে? স্লাইডটা ওপেন হইতে হইতে। আচ্ছা, আমিই দেখতে পাচ্ছি, অসুবিধা নেই, বলা লাগবে না। 6 জন আসছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি। আমার সাউন্ড কি মানে সমস্যা হচ্ছে শুনতে, নাকি ঠিক আছে? ঠিক আছে। আসসালামু আলাইকুম। আজকের টপিক হচ্ছে নিওনেটাল জন্ডিস। তো জন্ডিস বলতে আমরা যে জিনিসটা আমাদের চোখে ভেসে আসে, সেটা আমরা জানি যে ইউলো কালারেশন হয়ে যায়, বা ঠিক আছে, যে নরমালি নিওনেট, এখানে বলা হয়েছে যে নিওনেটাল জন্ডিস। তো নিওনেট কাকে বলে, বা নিওনেটের সময়টা কতটুকু, সেটা আমরা আগের ক্লাসে বলেছি। সেটা হচ্ছে 0 থেকে 28 দিন পর্যন্ত সময়কে, যে একটা বাচ্চা জন্ম নেওয়ার পরে 28 দিন পর্যন্ত যে সময়, সেটা বা 1 মাস পর্যন্ত যে সময়, সেটাকে বলা হয় নিওনেটাল পিরিয়ড। তো এই পিরিয়ডে যে জন্ডিসটা হয় বা এর মধ্যে যে জন্ডিস হয়, সেটাকে বলা হয় নিওনেটাল জন্ডিস। এখানে একটু কথা আছে, দেখেন যে 60% অফ টার্ম অ্যান্ড 80% অফ প্রিটার্ম নিউনেটস ডেভেলপ জন্ডিস। তার মানে হচ্ছে যেসব বাচ্চা আহ, মানে প্রি টার্মে জন্ম নেয়, অর্থাৎ 37 থেকে 42 সপ্তাহের মধ্যে, বা 37 থেকে 42 সপ্তাহের, হ্যাঁ, মধ্যে জন্ম নেয়, তাদেরকে টার্ম বেবি বলা হয়। আর প্রি টার্ম হচ্ছে 37 সপ্তাহের আগে। তো এই আহ, মানে এইসব যে নিওনেট গুলা, যে টার্ম আর প্রি টার্ম, এদের ফার্স্ট উইক অর্থাৎ জন্মের প্রথম সপ্তাহের মধ্যেই জন্ডিসটা দেখা যায় বেশিরভাগ। আচ্ছা, এখানে কিছু কজ আছে। কজটা দেখেন। কজ কি? কজ হচ্ছে, একটা হচ্ছে যে এখানে কয়েকটা টাইপ আছে, ঠিক আছে। জন্ডিস যদি আপনার কি বলে ফার্স্ট 24 আওয়ার্স অফ লাইফ, অর্থাৎ একদিনের মধ্যে চলে আসে, তো এটার কজটা কি? নরমালি কিন্তু একদিনে আপনার বাচ্চা কিন্তু জন্ডিস দেখা যাওয়ার কথা না, ঠিক আছে। 24 ঘন্টার মধ্যে দেখা যাওয়ার কথা না। তো আমরা এগুলা পড়বো, ক্লাসিফিকেশনটাও পড়বো। তো 24 ঘন্টার মধ্যে যদি জন্ডিস দেখা দেয়, সেটার কজ হচ্ছে আর এইচ ইনকম্পিটিবিলিটি, ঠিক আছে। এগুলা ফিজিওলজিতে পড়ছি, তারপর আজকে পড়বো শেষের দিকে একটু। তারপর হচ্ছে এবিও ইনকম্পিটিবিলিটি, কনজেনিটাল স্পেরোসাইটোসিস। এখন এখানে কথা হচ্ছে যে কনজেনিটাল স্পেরোসাইটোসিস, এই কথাটার মানে কি? দেখেন, স্পেরোসাইট কনজেনিটাল তো জন্মগত, আর স্পেরোসাইটোসিস মানে হচ্ছে, দেখেন, স্পেয়ার মানে হচ্ছে গোলাকার। তো রেড ব্লাড সেল গুলা নরমালি এরকম দেখা যায়, ঠিক আছে। এই যে এটা হচ্ছে একটা নরমাল ব্লাড সেল, দেখতে পাচ্ছেন আপনারা? হ্যালো? হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে নরমাল ব্লাড সেল, ঠিক আছে। তো স্পেরোসাইটোসিস হয়ে গেলে এরকম রাউন্ড হয়ে যায়। তো এখানে আমি একটু লিখেছি যে স্পেরোসাইটোসিস ইজ এ ডিসঅর্ডার অফ রেড ব্লাড সেল মেমব্রেন দ্যাট কজ দ্য সেল টু বি স্পেরিক্যাল রাদার দেন ফ্ল্যাট। অর্থাৎ রেড ব্লাড সেলটা ফ্ল্যাট থাকার কথা, সেটা না হয়ে হয়ে যায় হচ্ছে স্পেরো, মানে রাউন্ড শেপ হয়ে যায়। তো এটা একটা অ্যাবনরমালিটি, ঠিক আছে, আর এটা হয় জন্মগতভাবে। তো এখানে বিস্তারিত এটা বলার সুযোগ নেই, আমি এতটুকু বলেছি। এটা একটা কজ, ঠিক আছে, এজন্য অল্প করে বলা। তারপর হচ্ছে মাইনর ব্লাড গ্রুপ ইনকম্পিটিবিলিটি। তারপর হচ্ছে গ্লুকোজ 6
ফসফেট ডিহাইড্রোজিনেস ডিফিসিয়েন্সি। এটা হচ্ছে আপনার যদি 24 ঘন্টার মধ্যে হয়। তো দেখেন এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট, আমরা ফিজিওলজিতে পড়ে আসছি এই জিনিসগুলা, আরএইচ ইনকম্প্যাটিবিলিটি, তারপর হচ্ছে এবিও ইনকম্প্যাটিবিলিটি, তো এগুলা পড়ে আসছি। আচ্ছা, তারপর হচ্ছে জন্ডিস যদি 3 থেকে 10 দিনে আসে, ঠিক আছে, অর্থাৎ আপনার 24 ঘন্টায় আসলো না, কিন্তু 3 দিন পর থেকে আসলো, বা 3 থেকে 10 দিনের মধ্যে আসলো, সেটাকে, আর প্রথম যে জন্ডিসটা বললাম 24 ঘন্টার মধ্যে আসলে, এটাকে বলে প্যাথোলজিক্যাল জন্ডিস, ঠিক আছে, এটা খারাপ। প্যাথোলজিক্যাল জন্ডিসটা অনেক খারাপ। আর ফিজিওলজিক্যাল জন্ডিস আছে, সেটা হচ্ছে 3 থেকে 10 দিন। তো সেটারও কিছু কজ আছে, আমরা বলবো। একটা হচ্ছে ফিজিওলজিক্যাল জন্ডিস, তো বললাম যে 3 থেকে 10 দিন কেন আসে। আরেকটা হচ্ছে জন্ডিস অফ প্রিমেচিউরিটি, বাচ্চাটা যদি প্রিমেচিউর হয়। হ্যাঁ, বাচ্চা প্রিমেচিউর মানে কি, তার লাং, তার হার্ট, তার লিভার, তার ব্রেন সবকিছু প্রিমেচিউর, ঠিক আছে। তারপরে যদি বাচ্চার সেপসিস হয়ে যায়, অর্থাৎ সেপ্টিসেমিয়া হয়ে যায়, গত ক্লাসে বলেছি যে সেপ্টিসেমিয়া কি, বাচ্চার ব্লাডে ইনফেকশন ছড়ায় যায়। তারপর হচ্ছে গ্যালাক্টোসেমিয়া, এটা একটা কজ। তো গ্যালাক্টোসেমিয়াটা কি বা কাকে বলে? এটা হচ্ছে একটা মেটাবলিক ডিসঅর্ডার, এটাও জন্মগত ত্রুটি, হ্যাঁ। আর এটা কি করে? ইন্ডিভিজুয়াল অ্যাবিলিটি টু মেটাবোলাইজ দ্য সুগার গ্যালাক্টোজ প্রপারলি, অর্থাৎ সুগার যে গ্যালাক্টোজ আছে সেটাকে ঠিকমতো মেটাবোলাইজ বা বিপাক হইতে দেয় না। এটাও একটা জন্মগত ত্রুটি, তো এটার কারণেও জন্ডিস হইতে পারে। তো এগুলার বিস্তারিত বলার সুযোগ নেই, আমরা শুধু টার্মগুলো দেখে রাখি। আমাদের মূল টার্গেট হচ্ছে যে আমরা জন্ডিসটা যাতে চিনতে পারি, এটা আমাদের মূল টার্গেট। তারপর হচ্ছে জন্ডিস যদি আপনার পারসিস্ট বিয়ন্ড 2 উইকস অফ লাইফ, অর্থাৎ 2 সপ্তাহ যদি এটা থাকে, ঠিক আছে, 2 সপ্তাহ, তো এটারও কিছু কজ আছে। একটা হচ্ছে আনকনজুগেটেড, আর একটা হচ্ছে কনজুগেটেড। তো এই দুইটার মানে হচ্ছে, একটা হচ্ছে নিরবচ্ছিন্ন আর একটা হচ্ছে সম্পৃক্ত। আনকনজুগেটেড মানে নিরবচ্ছিন্ন, এটার একটা কজ কি, ব্রেস্ট মিল্ক জন্ডিস, ব্রেস্ট মিল্কের মাধ্যমে জন্ডিস হতে পারে। হাইপোথাইরয়েডিজম, অর্থাৎ তার থাইরয়েডের সিক্রেশনটা যদি কম হয়, থাইরয়েড হরমোনের, সেটা। আরেকটা হচ্ছে পাইলোরিক স্টেনোসিস। পাইলোরিক স্টেনোসিস কথাটার মানে হচ্ছে স্টমাকের যে পাইলোরাস আছে, হ্যাঁ, ওই পাইলোরাসটা চিকন হয়ে যায়। স্টেনোসিস মাথার কথা হচ্ছে মানে হচ্ছে যে এটা নেরু হয়ে যাবে। তো নেরু হইলে ঘটনাটা কি হয়, যে ফুড পার্টিকেল গুলো আছে, হ্যাঁ, স্টমাক থেকে ডিউডেনামে আসতে পারবে না। তো এটা একটা কজ, হ্যাঁ। এটা হচ্ছে আনকনজুগেটেড, অসম্পৃক্ত, মানে এটার সাথে অসম্পৃক্ত বা নিরবচ্ছিন্ন একটা কজ। আরেকটা হচ্ছে গ্যালাক্টোসেমিয়া, তো বলে ফেলছি, এখানেও একটা কজ আছে গ্যালাক্টোসেমিয়া। এবার হচ্ছে কনজুগেটেড। কনজুগেটেড যে ইগুলা আছে, কজ আছে, সেটা ইন্ট্রাহেপাটিক কোলেস্টেসিস। ইন্ট্রা কথাটার মানে হচ্ছে ভিতরে, আর এক্সট্রা মানে হচ্ছে বাহিরে। তো ইন্ট্রাহেপাটিক মানে হচ্ছে লিভারের ভিতরে, কোলেস্টেসিস। তো কোলেস্টেসিস এটা একটা কন্ডিশন, যেখানে কি হয়, যে বাইল ক্যান নট ফ্লো ফ্রম দ্য লিভার টু দ্য ডিউডেনাম, মানে লিভার থেকে ডিউডেনামে বাইলটা ফ্লো হইতে পারে না। তো এটা একটা কজ, ঠিক আছে। এই কোলেস্টেসিস মানে কি, লিভার থেকে বাইলটা ডিউডেনামে আসতে পারে না, ঠিক আছে। তারপর হচ্ছে এটার মধ্যে দেখেন, ইন্ট্রাহেপাটিকের মধ্যে কয়েকটা কারণ আছে। একটা হচ্ছে সেপসিস, তারপরে হচ্ছে নিওনেটাল হেপাটাইটিস, তারপরে হচ্ছে আদার মেটাবলিক ডিসঅর্ডার, তারপর হচ্ছে এক্সট্রা হেপাটিক কুলেস্টেসিস। তো কুলেস্টেসিস তো বললাম যে লিভার থেকে বাইলটা ডিওডেনামে আসতে পারে না, এটা একটা কজ। তো এটার একটা হচ্ছে, এই কজগুলা এত আমাদের মনে রাখার দরকার নাই, শুধু আমরা একটু দেখে রাখলাম, ঠিক আছে, যে কত দিনের মধ্যে কি আসলে কোনটা কজ হইতে পারে। মুখস্থ করার কোনো কিছুই দরকার নাই। এবার হচ্ছে ফিজিওলজিক্যাল জন্ডিস। তো ফিজিওলজিক্যাল জন্ডিস তো কি, এটা দেখা যায় হচ্ছে যে বাচ্চা জন্মানোর থার্ড অর সেকেন্ড অর থার্ড ডে, ঠিক আছে, জন্মের দ্বিতীয় বা তৃতীয় দিন থেকে। আর প্রথম দিনে যেটা দেখা যাবে বা 24 ঘন্টার মধ্যে, সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হচ্ছে প্যাথোলজিক্যাল জন্ডিস। আচ্ছা, তো এটা দেখা দিল 2 থেকে 3 দিন, তারপরে 2 থেকে 3 দিনের দিনে দেখা দিবে, তারপরে এটা রিচ হবে 5 to 6 days। এটা মানে এটা এ পর্যন্ত বাড়বে, 5 থেকে 6 দিন পর্যন্ত থাকবে। আর ডিক্লাইন, অর্থাৎ কমে যাবে হচ্ছে 7 থেকে 8 দিনের দিনে কমে যাবে। এটা টার্ম বেবি যদি হয়, তো 7 থেকে 8 দিনের দিনে কমে যাবে। আর যদি প্রি টার্ম হয়, এটা হচ্ছে 10 থেকে 11 দিনের দিনে কমে যাবে। আচ্ছা, আমার আমার পড়ানো কি কঠিন হয়ে যাচ্ছে? আপনারা একটু বলেন তো, মানে এই টার্মগুলো কি খুব কঠিন হয়ে যাচ্ছে, নাকি আরো সহজ করে বলতে হবে? হ্যালো। বলেন ভাইয়া, বুঝতে পারতেছি। আচ্ছা, ঠিক আছে। তো এটা তো বলা হইলো।
এবার হচ্ছে নন ফিজিওলজিক্যাল বা প্যাথোলজিক্যাল যে জন্ডিসটা, সেটা এই যে দেখেন, এটা খুবই ইম্পর্টেন্ট যে প্যাথোলজিক্যাল জন্ডিসটা খুবই ইম্পর্টেন্ট। আজকে থেকে শিখে রাখেন যে প্যাথোলজিক্যাল জন্ডিস 24 ঘন্টার মধ্যে দেখা দেয়, আর ফিজিওলজিক্যাল জন্ডিস 3 দিনের পর থেকে দেখা দেয়। তো নন ফিজিওলজিক্যাল অথবা প্যাথোলজিক্যাল জন্ডিসটা দেখা দেয় হচ্ছে ফার্স্ট ফার্স্ট ডে অফ লাইফ, এটা বলা হয়েছে। তারপর সেটা থাকে কতদিন? 14 ডেজ ইন টার্ম বেবি। যদি টার্ম নিউনেটটা যদি টার্মের হয় তাহলে এটা থাকবে 14 দিন, ঠিক আছে? আর যদি প্রিটার্ম হয় এটা থাকবে 21 দিন। 14 দিন আর 21 দিন। এটা হচ্ছে প্যাথোলজিক্যাল জন্ডিসটা এতদিন থাকতে পারে, ঠিক আছে? তারপরে হচ্ছে জন্ডিস উইথ সাইন অফ সেপসিস থাকবে। যে এই প্যাথোলজিক্যাল জন্ডিস হলে তার সেপসিসের সাইন থাকবে, অর্থাৎ বাচ্চাটা একদম মরার মতো পড়ে থাকবে। তারপরে চোখটা একদম শানকে নাই, চোখটা নিমজ্জিত হয়ে যাবে, ঠিক আছে? মানে তার বাচ্চাটা ফুলে যাবে, সেপ্টিসেমিয়া হইলে যেরকম হয় ওইরকম বাচ্চা দেখা দিবে। তারপর হচ্ছে জন্ডিস এক্সটেন্ড আপ টু পালম এন্ড সোল, অর্থাৎ হাতের তালু পায়ের তালুতে একদম জন্ডিসটা ছড়ায় যাবে। তো যেসব বাচ্চারা আমরা দেখবো যে হাতের তালু আর পায়ের তালু এরকম সাদা হয়ে গেছে, ঠিক আছে? বড় সাদা হয়ে যাবে, কিন্তু বাচ্চাদের কি হয়, হাতের তালু পায়ের তালু ওটা সাদা হয়ে যায় জন্ডিস হলে। তো একদম আপনার এটা মারাত্মক, খুবই মারাত্মক যখন জন্ডিসটা হাতের তালু পায়ের তালুতে ছড়িয়ে যাবে, এটা বলা হবে। তারপর হচ্ছে জন্ডিস উইথ পেল স্টুল অ্যান্ড ইউলো ইউরিন। একদম এই যে দেখেন স্টুলটা, বাচ্চার যে স্টুল হবে সেই স্টুলটা কি হবে, একদম পেল হয়ে যাবে বা ফ্যাকাশে হয়ে যাবে, ধূসর হয়ে যাবে এরকম। আর হচ্ছে ইউরিনটা থাকবে ইয়েলো কালার। আচ্ছা, তো এই যে জন্ডিসটা হয়, এই ঘটনা কি হয় এখানে? এখানে হচ্ছে যে আপনার বিলিরুবিন লেভেলটা কি হয়, বেড়ে যায়। তো এখন বিলিরুবিন কি? বিলিরুবিন হচ্ছে ইট ইজ আ বাইল পিগমেন্ট। হ্যাঁ, এটা একটা বাইল পিগমেন্ট। এটার কালারটা হচ্ছে অরেঞ্জ কালার, অরেঞ্জ অর ইয়েলো, অরেঞ্জ ইয়েলো কালার, ঠিক আছে? তো এটা কখন তৈরি হয় এই বিলিরুবিনটা? এটা হচ্ছে যখন নরমাল ব্রেকডাউন হয়, আরবিসির যখন নরমাল ব্রেকডাউন হয় তখন কেবল এই বিলিরুবিনটা বেড়ে যায়। এমনিতে আমাদের শরীরে নরমাল বিলিরুবিন থাকে। হ্যাঁ, নরমাল বিলিরুবিনটা থাকে 0.3 মিলিগ্রাম পার ডেসিলিটার, মানে এটা হচ্ছে বয়স্কদের বা অ্যাডাল্টসদের। আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা? আচ্ছা, যে আহ, একজন অ্যাডাল্টের বিলিরুবিন থাকবে নরমালি, বা আমাদের যে নরমাল বিলিরুবিন থাকার কথা সেটা হচ্ছে 0.3 মিলিগ্রাম পার ডেসিলিটার, ঠিক আছে? তারপরে হচ্ছে বা এটার এটার কম থাকবে, ঠিক আছে? মানে 0.3 এর এর আগ পর্যন্ত থাকবে। আর আর হচ্ছে বাচ্চাদের বা নিউনেটসদের একটু আলাদা, দেখেন এখানে আমি লাল বর্ডার করে রাখছি। এটা হচ্ছে যে একটা বাচ্চা যখন এই মানে জন্মগ্রহণ করার পরে 24 ঘন্টার তার ইয়াটা থাকবে কবে, কত থাকবে, 5.2 মিলিগ্রাম পার ডেসিলিটার, মানে এর নিচে থাকবে, ঠিক আছে? মানে প্রথম 24 ঘন্টায়, বাচ্চা জন্মানোর পরে প্রথম 24 ঘন্টা। আচ্ছা, এটা কেন বেশি থাকে, একটা প্রশ্ন আসতে পারে না আপনাদের, যে নিউবর্নের কেন বেশি? কারণ হচ্ছে যে ডিউ টু স্ট্রেস অফ বার্থ, যে বাচ্চা জন্মের সময় অনেক স্ট্রেস থাকে, ঠিক আছে? অনেক স্ট্রেস নিয়ে বাচ্চা জন্ম নেয়। হ্যাঁ, অনেক প্রেসার পড়ে বাচ্চার উপরে, সেই কারণে তার বিলিরুবিনটাও বেড়ে যায়। তো বিলিরুবিন দুই ধরনের, একটা হচ্ছে ডিরেক্ট, ইনডিরেক্ট। হ্যাঁ, ডিরেক্ট ইনডিরেক্ট। তো দেখেন, কেউ কিছু বলছেন আপনারা? আপনারা আপনারা যদি কোনো কিছু বুঝতে না পারেন, এখন যদি বলতেও না পারেন, তো মেসেজ করে দিবেন গ্রুপে, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। কারণ আজকে নেটওয়ার্কটা খুব বেশি ভালো না আমার এখানে। তো আমি বলি, আমার এখানে রেকর্ড করা থাকবে, কোনো সমস্যা নেই। তো দেখেন, এটা হচ্ছে যে একজন মানে নিওনেট, সে জন্ম নিল, আর এই স্ট্রেসের কারণে তার বিলিরুবিন লেভেলটা একটু বেশি থাকে। আর সেটা কত, সেটা হচ্ছে আন্ডার 5.2 মিলিগ্রাম পার ডেসিলিটার। হ্যাঁ, আর এটা হচ্ছে উইদিন ফার্স্ট 24 আওয়ার্স অফ বার্থ। বাট মেনি নিউবার্স হ্যাভ সাম কাইন্ড অফ জন্ডিস বিলিরুবিন লেভেল দ্যাট রাইজ অফ অ্যাবভ, অর্থাৎ যেসব বাচ্চার জন্ডিস হবে তাদেরকে আমরা 5 মিলিগ্রাম পার ডেসিলিটার বেশি পাবো উইদিন ফার্স্ট ফিউ ডেজ আফটার বার্থ, অর্থাৎ জন্মের কিছুদিন, ফার্স্ট ফিউ ডেজ আফটার বার্থ। হ্যাঁ, ফার্স্ট মানে জন্মের পর কিছুদিন আমরা 5 মিলিগ্রামের বেশি পাবো যাদের জন্ডিস থাকবে, কিন্তু নরমালি 5.2 মিলিগ্রাম পার ডেসিলিটারের কম থাকার কথা। তো এটা হচ্ছে নরমাল লেভেলের একটু কথা হইলো। তো বিলিরুবিন কি বললাম, এটা একটা বাইল পিগমেন্ট, অরেঞ্জ ইয়েলো কালার। আর এটা কখন বেশি হয়, যখন নরমাল ব্রেকডাউন হয়ে যায় আরবিসির। এটা এবার হচ্ছে হেমোলাইটিস, হেমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন।
দেখেন এখানে দুইটা কথা আছে, একটা হচ্ছে RH ইনকম্পেটিবিলিটি আর হচ্ছে অ্যাবিও ইনকম্পেটিবিলিটি, ঠিক আছে? তো RH ইনকম্পেটিবিলিটিটা কেন হয় দেখেন, ইন দিস কন্ডিশন ব্লাড গ্রুপ, মায়ের যদি নেগেটিভ ব্লাড গ্রুপ থাকে, ঠিক আছে, মা যদি নেগেটিভ হয় আর বাচ্চা যদি কেবল পজিটিভ হয়, তবেই কেবল এই RH ইনকম্পেটিবিলিটিটা হতে পারে। আপনারা একজন সারা শব্দ দেন, এই জিনিসটা না বুঝলে কিন্তু আপনারা কিছুই বুঝবেন না। একটু সারা দেন, কেউ একজন বলেন যে বোঝা যাচ্ছে কিনা। এই RH ইনকম্পেটিবিলিটিটা অনেক বড় ফ্যাক্টর এই যে। ভাই বুঝতেছি কিন্তু ভাই জি, ভাইয়া কিন্তু কি? শুনতেছি ভাইয়া। আচ্ছা আচ্ছা, এই এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে RH ইনকম্পেটিবিলিটিটা, এটা যারা আপনারা এখানে সেকেন্ড ইয়ারে আছেন কিনা জানি না, তাদের এটা ধরতে পারে বা আমাদের সবারই এটা কাজে লাগবে RH ইনকম্পেটিবিলিটিটা। তো আমরা দেখে নেই যে RH ইনকম্পেটিবিলিটি এখানে ঘটনাটা কি ঘটে। তো মা যদি নেগেটিভ গ্রুপের হয়, RH নেগেটিভ হয় আর ফিটাস অর নিউবর্ন, হ্যাঁ, অর্থাৎ নিউবর্ন যদি RH পজিটিভ হয় তবেই কেবল এই দুর্ঘটনা ঘটতে পারে। তো কি ঘটবে সেটা আমরা দেখি। প্যাথোজেনেসিসটা দেখেন, আমি সহজ করে বলার চেষ্টা করব। দেখেন অনেক সময় কিন্তু কোনো মা যদি ব্লাড নেয়, ধরেন মায়ের ব্লাড দরকার হলো অন্য কারো কাছ থেকে নিল, এখন মা যদি নেগেটিভ গ্রুপের হয়, হ্যাঁ, যে কোনো নেগেটিভ গ্রুপের হতে পারে, এখন যে ডোনার সে যদি পজিটিভ হয়, তো এই যে পজিটিভ ব্লাডের বিরুদ্ধে মায়ের শরীরের মধ্যে একটা অ্যান্টিবডি তৈরি হবে। আচ্ছা, এটা গেল। আর যদি বাচ্চা যদি নেগেটিভ হয়, মা যদি নেগেটিভ হয় আর বাচ্চা যদি পজিটিভ গ্রুপের হয়, তো দেখেন ডোনারের কথা বললাম, ডোনার যদি পজিটিভ হয় এটা একটা প্রবলেম। আর যদি বাচ্চা যদি পজিটিভ হয়, তো মায়ের শরীরের যে ফিটাস, তো বাচ্চা তো এই প্লাসেন্টা দিয়ে তো আপনার সবকিছু নেন, ঠিক না? তো মায়ের শরীরে এটার বিরুদ্ধে একটা স্টিমুলেশন যাবে, যে বাচ্চাটা যে পজিটিভ হইলো, পজিটিভ গ্রুপের হইলো, তো মায়ের শরীরে একটা স্টিমুলেশন যাবে এটার বিরুদ্ধে একটা অ্যাকশন নেওয়ার জন্য। সেই অ্যাকশনটা কিন্তু প্রথম বেবিটা পায় না, কারণ হচ্ছে যে অ্যান্টিবডিটা তৈরি হতে হতে প্রথম বাচ্চাটা ডেলিভারি হয়ে যায়। কিন্তু এই যে একটা স্টিমুলেশন দেওয়া হয়েছে বা স্টিমুলেশন নিয়েছে মায়ের শরীর, তো মায়ের শরীরে কিন্তু অ্যান্টিবডি অলরেডি তৈরি হয়ে গেছে। তো এখন, তো এখানে সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে যে সেকেন্ড যে বেবি হবে, হ্যাঁ, সেখানে কিন্তু প্রবলেমটা হবে। এতটুকু বুঝছেন আপনারা? এতটুকু বোঝা গেছে নাকি না? হ্যালো? ভাইয়া বুঝছি। আচ্ছা, তো দেখেন এটা হইলো যে মায়ের শরীরে কি হইলো, যে মায়ের শরীরে অ্যান্টিবডি তৈরি হলো, অ্যান্টিডি, সেটাকে বলা হয় অ্যান্টিডি। দেখেন অ্যান্টিজেন যে তৈরি তৈরি হলো অ্যান্টিবডি, তো এটা কি হবে? তো এখানে দুইটা তৈরি হয় অ্যান্টিবডি, একটা হচ্ছে আইজিজি আর একটা হচ্ছে আইজিএম। তো আইজিজিটা কি করবে? দেখেন আইজিজিটা, যে বাচ্চার যে আছে রেড ব্লাড সেল আছে, অর্থাৎ এটা কিন্তু দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে আমি বলতেছি। তো দ্বিতীয় বাচ্চার যে রেড ব্লাড সেল আছে, সেখানে রেড ব্লাড সেলের যে আছে, যে মেমব্রেনটা আছে, ঠিক আছে, সেটা কিন্তু সে ডিস্ট্রয় করে দিবে, ঠিক আছে, ডিস্ট্রাকশন করে ফেলবে। ওই যে একটা অ্যান্টিবডি তৈরি হলো না, সেই অ্যান্টিবডিটা বাচ্চার যে ব্লাড সেল আছে, রেড ব্লাড সেল দ্বিতীয় বাচ্চার, হ্যাঁ, তো দ্বিতীয় বাচ্চার গায়ে গিয়ে বা রেড ব্লাড সেলে গিয়ে সেটা ডিস্ট্রাকশন করে দিবে। তো ডিস্ট্রাকশন বা রিমুভাল এন্ড ডিস্ট্রাকশন অফ ইরাইথ্রোসাইট অ্যান্টিবডি কমপ্লেক্স, সেটা ডিস্ট্রাকশন করার পরে কি হবে? বাচ্চার এনিমিয়া হয়ে যাবে। দেখেন মায়ের ভিতরে থাকতেই তার এনিমিয়া হয়ে যাবে, রক্তশূন্য হয়ে যাবে বাচ্চাটা, বা রক্ত স্বল্প হয়ে যাবে। আর এদিকে কি হবে? হিমোগ্লোবিন ডিগ্রেডেশন, অর্থাৎ তার হিমোগ্লোবিনটাও কমে যাবে। এই যে আমি বলছিলাম যে হিমোগ্লোবিন কমে গেলেই বিলিরুবিন বেড়ে যায়, এটা একটা দেখেন কি সম্পর্ক হিমোগ্লোবিন আর বিলিরুবিনের ক্ষেত্রে। যখন কেবল হিমোগ্লোবিন কমে যায় তখন বিলিরুবিন বেড়ে যায়। হ্যাঁ, তো বিলিরুবিন বেড়ে গেলে কি হয়? বিলিরুবিন বেড়ে গেলে যে জন্ডিস, বিলিরুবিনটা বেড়ে গেলেই তো আমরা বুঝি যে জন্ডিস হয়েছে। আরেকটা বলা হয় কার্নিক টেরাস, এখানে আশফাক আছে কিনা জানা নাই আমার। তো সে আমাকে একটা প্রশ্ন করছিল, ইকটেরাস মানে কি? ইকটেরাস নিউনেটোরাম, আসলে এটা ইকটেরাস নিউনেটোরাম না, কথাটা কার্নিক টেরাস। কার্নিক টেরাস হচ্ছে যখন বিলিরুবিনের মাত্রাটা অনেক বেড়ে সেটা ব্রেনে ইফেক্ট করে, আর তখন কিন্তু সে বাচ্চা প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে, যদিও বেঁচে যায়, ঠিক আছে, বা বাচ্চা মারাই যায়। বাচ্চার যদি ব্রেনে প্রভাব পড়ে বাচ্চা কিন্তু মারা যায়। কার্নিক টেরাস এটা খুবই খারাপ, খুবই খারাপ, বাচ্চার ক্ষেত্রে কার্নিক টেরাসটা খুবই খারাপ। আর অন্যদিকে কি বলছিলাম? অ্যানিমিয়া বলছিলাম। তো অ্যানিমিয়া হচ্ছে এক্সট্রা মেডুলারি কি হেমাটোপোয়েসিস।
যে এক্সট্রামেডুলারি হেমাটোপোয়েসিস মানে হচ্ছে আহ, যেখান থেকে বোন মেরু থেকে বা যে স্প্লিন থেকে লিভার থেকে যে ব্লাড সেলগুলো তৈরি হওয়ার কথা সেখান থেকে অনেক বেশি তৈরি হবে। তো অনেক বেশি যেখানে তৈরি হবে, মানে দরকার যেখানে ধরেন 5 কেজি দরকার, সেখানে যদি 15 কেজি দেয়া লাগে, সাপোর্ট দেয়া লাগে, তাহলে কিন্তু সেগুলো অ্যাবনর্মাল হয়ে যায়। ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু লিভার স্প্লিন বড় হয়ে যাবে, কারণ তার প্রোডাকশন বেড়ে যেতে যেতে তার এগুলা বড় হয়ে যাবে, বা বুনগুলাও অনেক বড় হয়ে যায়। কারণ কি, বুন মেরু বেশি বেশি তার ব্লাড সেল তৈরি করতে হচ্ছে, আর বেশি তৈরি করার জন্য তার কাজও বেশি হচ্ছে, সেজন্য সে বড় হয়ে যায়। তো এটা একটা অনেক বড় সমস্যা। আর হচ্ছে কার্ডিয়াক, হ্যাঁ, ডিকম্পেনসেশন। দেখেন হার্ট কিন্তু যদি পর্যাপ্ত ব্লাড আপনার শরীরে দিতে না পারে, তখন কিন্তু, হ্যাঁ, সারা শরীরে পানি পানি চলে আসে। তো বাচ্চার হার্ট যদি ঠিকমতো কাজ না করে, হ্যাঁ, ঠিকমতো পাম্পিং বা সার্কুলেশন ঠিকমতো দিতে না পারে, তখন কিন্তু সারা শরীরে পানি পানি জমে যায়। তো সেটাকে বলা হয় হাইড্রোক্সিটালিস। হাইড্রোক্সিটালিসের বাচ্চা কিন্তু মারা যায়। তো এতটুকু বুঝছেন কিনা আমি বুঝতে পারি নাই। তো আসলে, আচ্ছা, এটা কি বোঝা গেছে নাকি আরেকবার বলা লাগবে? কেউ একজন বলেন তো। এই জিনিসটাই বুঝার, আর বাকিগুলো সহজ। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, আমি না, বুঝছি, এখন বাকিটা আচ্ছা, না, জানি না। বাকিরা ভাই আরেকবার বলবেন? ভাইয়া আমার একটা প্রশ্ন আছে। বলেন বলেন, কার প্রশ্নটা বলেন। হ্যাঁ, এই যে পুরা প্রসেসিংটা যে বললেন, এখানে তো হচ্ছে ফার্স্ট বেবির ক্ষেত্রে যদি এখানে কি ডোনারের কোনো ভূমিকা আছে? যে আপনি ডোনারের কথা বললেন, ওই ব্যাপারটা বুঝি নাই। হ্যাঁ, ডোনারের ভূমিকা হচ্ছে, ধরেন ডোনার যদি পজিটিভ গ্রুপের হয়, আর যদি মানে রিসিভার, অর্থাৎ যে মা সে যদি নেগেটিভ হয়, সেখানে একটা প্রভাব পড়তে পারে। ঠিক আছে, সেটাও একটা ফ্যাক্ট। আচ্ছা, যদি মানে মাদারের যদি ব্লাড না লাগে, ডোনারের যদি প্রয়োজন না হয়, সেই ক্ষেত্রেও কি এইভাবেই জন্ডিস হওয়ার সম্ভাবনা আছে? এখানে ডোনারটা কিন্তু মেইন কজ না, এখানে মেইন কজ হচ্ছে বাচ্চা যদি নেগেটিভ গ্রুপের হয়, এটা মেইন কজ। মা যদি মা যদি নেগেটিভ গ্রুপের হয় আর বাচ্চা যদি পজিটিভ হয়, তবেই কেবল এই সমস্যাটা হয়। এই জন্য অনেকে বলে যে বিয়ের সময় হাজবেন্ড ওয়াইফের ব্লাড গ্রুপিংটা করে নেওয়ার জন্য, কারণ দুইজন যদি নেগেটিভ পজিটিভ হয় তবে একটু সম্ভাবনা থাকে। বুঝছেন? জি ভাইয়া। মানে ক্লিয়ার হয়েছে নাকি মানে পেঁচানো হয়ে গেল ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে আপনার না। প্রশ্ন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আর আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এখন দেখেন যে এই যে নিউবর্নের জন্ডিস হইলে তার কি কি জিনিস সমস্যা হতে পারে। তার সিভিয়ার অ্যানিমিয়া তো বলে ফেলছি, আর সিভিয়ার জন্ডিস তো এটা তো বললাম হাইড্রোপসিটালিস, অর্থাৎ তার সারা শরীরে, বাচ্চা যেটা হবে সেটা সারা শরীরে ইডিমা হয়ে যায়। ঠিক আছে, হার্ট ফেলিওর হবে। তো বাচ্চাটার অবস্থা খুবই খারাপ হবে আর কি, হাইড্রোপসিটালিস আছে সেটা। আর কিছু অ্যাবিও ইনকম্পিটিবিলিটি আছে, এটা মানে কম হয়, কিন্তু মেজর হচ্ছে যে আরএইচ ইনকম্পিটিবিলিটিটা ওইটা। আর তো এটা এতটা দরকার নাই, এগুলা অনেক ব্যাখ্যা বিশ্লেষণের কথা। তো আমি তো আগেই বলছি যে আমরা যাতে জন্ডিসটা চিনতে পারি। আচ্ছা, তো আমরা কিভাবে চিনবো? তো এটাই মাথায় রাখেন, আমি বারবার বলতেছি যে প্রথম 24 ঘন্টায় যে বাচ্চার জন্ডিস দেখা দিবে, মনে করবেন যে বাচ্চাটা অনেক সমস্যা। এটাই সবাই মাথায় নেন, প্রথম ফার্স্ট 24 আওয়ার্সে যেটা এই জন্ডিস হবে সেটা খারাপ। এখন আপনি আহ, যদি আপনি দেখেন পেশেন্টটা, নিউনেটসটা দেখেন, তো কিভাবে চিনবেন? এই যে এটা হচ্ছে আমাদের জানার বিষয়। এখন যে জিনিসটা আসছে, ক্লিনিক্যাল ইভালুয়েশন বা ক্লিনিক্যাল ফিচার। প্রথমে আমাদেরকে হিস্ট্রি নিতে হবে। ঠিক আছে, হিস্ট্রিটা কি নিব বা ইতিহাস কি নিব? এজ অফ অ্যাপিয়ারেন্স অফ জন্ডিস, অর্থাৎ তার এটা এটা কততম দিনে জন্ডিসটা দেখা দিয়েছে সেটা আমাকে জানতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে অর্ডার অফ প্রেগনেন্সি, যে এটা কততম বাচ্চা, কতদিন হয়েছে বা কতদিন হলো জন্ডিস হয়েছে বা কতদিন থেকে শুরু হয়েছে এটা। আরেকটা হচ্ছে যে এটা কততম বাচ্চা, এটা কি ফার্স্ট বেবি না সেকেন্ড বেবি। আচ্ছা, তারপর হচ্ছে হিস্ট্রি অফ জন্ডিস ইন প্রিভিয়াস চাইল্ড, এটা হিস্ট্রি নিতে হবে যে আগে যে বাচ্চাটা হয়েছিল সে বাচ্চার কোনো জন্ডিস হয়েছে কিনা, এটা একটা হিস্ট্রি নিতে হবে। তারপর হচ্ছে হিস্ট্রি নিব কি, যে আগের কোনো বাচ্চা জন্ডিসের কারণে মারা গেছে কিনা, এটা একটা হিস্ট্রি নিব। আর তারপরে কি করব, ব্লাড গ্রুপ করব, এবং আর স্টেপিং বোথ বেবি অ্যান্ড মাদার, মা এবং বাচ্চার ব্লাড গ্রুপ করতে হবে। যখন বাচ্চার আমরা এরকম সমস্যা দেখব, তখন অবশ্যই 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 মা এবং বাচ্চার ব্লাড গ্রুপিং করতে হবে। এটা কিন্তু আমাদের হাতে নাই, হসপিটালে রেফার করতেই হবে।
কারণ কি? কারণ যদি বাচ্চা নেগেটিভ হয়, মা পজিটিভ হয়, তাহলে পরবর্তী বাচ্চা কিন্তু মারা যাবে। পরবর্তী বাচ্চাগুলো আর বাঁচবে না। কারণ কি? মায়ের শরীরে অ্যান্টিবডি অলরেডি তৈরি হয়ে আছে। ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে হিস্ট্রি নিতে হবে ইন্ট্রা-ইউটেরাইন ডেথ। যে আ মায়ের হ্যাঁ, গর্ভাবস্থায় কোনো বাচ্চা মারা গেছে কিনা। অর অ্যাবরশন ইন আরএস নেগেটিভ মাদার ইন হার প্রিভিয়াস প্রেগন্যান্সি। যে আরএস নেগেটিভ হ্যাঁ, মাদারদের বা তার প্রিভিয়াস কোনো প্রেগন্যান্সিতে কোনো বাচ্চা মারা গেছে কিনা। ঠিক আছে? বা ওই যে বললাম যে আইইউডি এগুলা কমিউনিটি মেডিসিনে পড়বেন ইন্ট্রা-ইউটেরাইন ডেথ। তারপর হচ্ছে কিছু ফিজিক্যাল এক্সামিনেশন আছে। তো এটা তো আমরা করতে পারি ফিজিক্যাল এক্সামিনেশন। এটা হবে টু লুক স্পেশালি ফর এক্সটেন্ট অফ জন্ডিস। এক্সটেন্ট মানে হচ্ছে যে কতটুক ছড়িয়েছে, জন্ডিসটা কতটুক এক্সটেন্ড করেছে। তো আপ টু পালমস এন্ড সোলস, যে এটা হাতের তালু এবং পায়ের তালুতে ছড়িয়েছে কিনা সেটা দেখতে হবে। আচ্ছা, তারপরে কি? হ্যালো, হ্যালো। ভাইয়া শুনতেছি তো। আমার স্ক্রিন কি দেখা যায়? জি ভাইয়া দেখা যাচ্ছে। তো হারাই ফেললাম। আচ্ছা দেখেন, এবার দেখা যায় না? এবার তো জি দেখা ভাই যায়। দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার তো দেখা যাওয়ার কথা। দেখেন ফিজিক্যাল এক্সামিনেশন দেখেন টু লুক স্পেশালি ফর এক্সটেন্ট অফ জন্ডিস। এটা হাতের তালু এবং পায়ের তালুতে ছড়িয়েছে কিনা। তারপর হচ্ছে সিভিয়ারিটি, এটা কি মাইল্ড মডারেট অর সিভিয়ার দেখতে হবে। তারপর হচ্ছে হ্যাপাটুস স্প্লিনোমেগালি। হ্যাপাটু মানে হচ্ছে লিভার এবং স্প্লিনো মানে হচ্ছে স্প্লিন, যে লিভার এবং স্প্লিন বড় হয়ে গেছে কিনা এটা দেখতে হবে। তো এটা কিন্তু প্যাথোলজিক্যাল জন্ডিসের ক্ষেত্রে হয়ে যায়। প্রেজেন্ট অর নট মানে এগুলা বড় হইছে কিনা অথবা না হইছে কিনা এরকম। তারপর হচ্ছে এভিডেন্স অফ সেপসিস, কোন সেপসিসের লক্ষণ কি? লেথার্জি হয়ে যাবে, খাওয়া দাওয়া ছেড়ে দিবে এগুলা, বা পোর ফিডিং অল্প অল্প খাবে, বা মেও মেও করে কান্নাকাটি করবে আস্তে আস্তে এরকম। তারপর হচ্ছে প্রেজেন্স অফ এনি কনসিলড হেমোরেজ, বা কোনো ব্লিডিং আছে কিনা, সিভিয়ার ব্লিডিং আছে কিনা। তার হচ্ছে প্রোফাইল অফ প্রিমিটিভ রিফ্লেক্স, যে আগের ক্লাসে যে প্রিমিটিভ রিফ্লেক্স গুলা বলেছি 5-6টা, তো সেই রিফ্লেক্স গুলা আছে কিনা। দেখেন রিফ্লেক্স গুলা কিন্তু অনেক ইম্পর্টেন্স, আপনারা ভিডিও দেখে নেবেন যদি আহ, দেখতে চান। তো ওইখানে আছে প্রিমিটিভ রিফ্লেক্স গুলা কেন দেখবো, তার নিউরোলজিক্যাল কোনো প্রবলেম আছে কিনা। যদি ওইগুলা ভালো থাকে তাহলে বুঝতে হবে যে সে বাচ্চা ভালো। দেখেন কোনো সমস্যা হইলো আর প্রিমিটিভ রিফ্লেক্স ভালো থাকবে এটা কিন্তু হতে পারে না, তার রিফ্লেক্স গুলাতে অবশ্যই প্রবলেম হবে। তারপর হচ্ছে প্রেজেন্স অফ ইন নিউরোলজিক্যাল নিউরোলজিক্যাল বিহেভিয়ার, যেমন কনভালশন হতে পারে আর হচ্ছে রিজিডিটি হতে পারে। আচ্ছা, তো এখন আমরা দেখি যে বাচ্চার এই যে আমি বলেছি যে এক্সটেন্টটা আমরা কিভাবে দেখবো। জন্ডিস উইথ টার্মিনেটস এট দ্য নেক 6 মিলিগ্রাম পার ডিএল। এই যদি নেকে থাকে, গাড়ে থাকে, জন্ডিসটা যদি গাড়ে থাকে, গাড়ে যদি ইয়েলো কালার হয় তাহলে বুঝতে হবে এটা 6 মিলিগ্রামে আছে। ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা এটা মনে রাখবেন। জন্ডিসটা যদি নেকে থাকে বা গাড়ে থাকে তাহলে বুঝতে হবে 6 মিলিগ্রাম পার ডেসিলিটার আছে। আর জন্ডিস উইথ টার্মিনেটস এট আম্বিলিকাস এন্ড আপার আর্ম, যদি জন্ডিসটা আম্বিলিকাসের দিকে থাকে এবং আপার আর্ম, এটাকে বলা হয় আপার আর্ম। দেখেন এই যে আপার আর্ম, এটা হচ্ছে আপার আর্ম, আমি দেখাচ্ছি এখানে কাটসার দিয়ে। আর হচ্ছে আম্বিলিকাস এরিয়াতে যদি থাকে তাহলে বুঝতে হবে 10 মিলিগ্রামে আছে। ঠিক আছে? যে এই পর্যন্ত ছড়াইছে আম্বিলিকাস পর্যন্ত। হ্যাঁ, আম্বিলিকাস পর্যন্ত ছড়াইছে। আর এদিকে হচ্ছে যে আপার আর্ম পর্যন্ত, আর এখানে হচ্ছে আম্বিলিকাস পর্যন্ত, তাইলে বুঝতে হবে 10-এ আছে, 10-এ। আচ্ছা, তারপরে যদি জন্ডিস ফ্রম আম্বিলিকাস টু নিস, এবং জন্ডিস যদি আম্বিলিকাস থেকে এই হাঁটু পর্যন্ত আসে, এই নাভি থেকে হাঁটু পর্যন্ত আসলে বুঝতে হবে 12 মিলিগ্রাম পার ডেসিলিটার। আর যদি জন্ডিসটা লোয়ার পার্ট অফ আর্মস এন্ড বেলু নিস এন্ড পয়েন্ট অফ রিস্ট এন্ড অ্যাঙ্কেলস, তো লোয়ার পার্ট অফ আর্মস হচ্ছে এগুলা, এটা হচ্ছে লোয়ার পার্ট অফ আর্মস, এখানে যদি চলে আসে, আর যদি রিস্ট জয়েন্ট, এটাকে বলে রিস্ট জয়েন্ট, এটাকে বলে অ্যাঙ্কেল জয়েন্ট, এখানে ছড়াইলে তাহলে আমাকে বুঝতে হবে যে 50 মিলিগ্রাম পার ডেসিলিটার জন্ডিসটা হয়ে গেছে অলরেডি। নরমালি থাকার কথা 5-এর নিচে বা একটা নিউবর্ন বেবির,
কিন্তু দেখেন 15 হয়ে গেছে। আর যদি জন্ডিস ফ্রম টপ টু দা টু অ্যাবভস, আচ্ছা, জন্ডিসটা যদি একদম হাতের তালু এবং পায়ের তালুতে ছড়িয়ে যায় তাহলে বুঝতে হবে জন্ডিসটা 16 বেশি। তো এটা খুবই মারাত্মক জন্ডিস, ঠিক আছে? অর্থাৎ তার ব্লাড সেলগুলা ভেঙে যাচ্ছে। তো সে তো হিমোগ্লোবিনের অভাব পড়বে, তার রেড ব্লাড সেল অভাব হয়ে যাবে, বাচ্চাটা আলটিমেটলি কিন্তু হ্যাঁ মানে বাঁচানো কঠিন হয়ে যাবে। তো এই জন্য আমার খুবই চিন্তা হবে। তো আজকে থেকে এটা শিখে নিলাম যে কোন এরিয়াতে কতটুকু হয়ে থাকে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো কিছু ইনভেস্টিগেশন আছে আসলে। ইনভেস্টিগেশন থেকে আমাদের যেটা বেশি দরকার সেটা হচ্ছে যে ক্লিনিক্যাল ভিউ, আমাদের ক্লিনিক্যাল আইটা শার্প হতে হবে। তো এখানে দেখেন সেরাম বিলিরুবিনটা তো অবশ্যই বেশি থাকবে, এখানে বেশি বলার দরকার নাই, শুধু সেরাম বিলিরুবিনটা দিব আমরা, অন্য কিছু দিতে পারি সেগুলো আমরা পরে দেখে নিব। আচ্ছা, পেরিফেরাল ব্লাড ফিল্মটাও দিতে পারি। তো সেখানে আরবিসিটার নিউক্লিয়েটেড হয়ে যাবে, ঠিক আছে, ফ্রাগমেন্টেড ভেঙে যাবে, এগুলা বোঝা যাবে। আচ্ছা, তারপর হচ্ছে ট্রিটমেন্ট কি, এটা হচ্ছে আমাদের আসল কথা। ট্রিটমেন্ট আমরা চিনবো, রোগ চিনবো, আর হচ্ছে ট্রিটমেন্ট। তো প্রথমে হচ্ছে কাউন্সিলিং করতে হবে। কাউন্সিলিং করব কার সাথে? তার প্যারেন্টসদের সাথে। তারপর হচ্ছে অ্যাডভাইস দিব যে দেখেন বাচ্চার যদি দুই ধরনের জন্ডিস হতে পারে, একটা হচ্ছে ফিজিওলজিক্যাল অর্থাৎ 3 দিনের পর থেকে, তো সেটা কিন্তু ব্রেস্ট ফিডিং দিতে পারি আমরা, ঠিক আছে, আর হচ্ছে ফলো আপে রাখতে হবে। আচ্ছা, এখন যদি প্যাথোলজিক্যাল জন্ডিস হয়ে যায় বা জন্ডিস দেখা দেয় বেশি পরিমাণে, এটা কিন্তু সূর্যের আলো মানে ফিজিওলজিক্যাল যে জন্ডিসটা হয় এটা কিন্তু সূর্যের আলো লাগলে বা সূর্যের আলোতে নিলে অনেক সময় ভালো হয়ে যায়। কিন্তু প্যাথোলজিক্যাল জন্ডিসটা যখন বেড়ে যায় তখন কিন্তু বাচ্চাকে হসপিটালাইজ করতে হয়, তাকে ফটোথেরাপি দিতে হয়। হ্যাঁ, এই যে ফটোথেরাপির একটা মেশিন আপনারা দেখতে পাচ্ছেন, ফটোথেরাপির একটা মেশিন দেখতে পাচ্ছেন, ঠিক আছে? তো দেখেন এটা একটা নীল রে, এটার মাধ্যমে তাকে ফটোথেরাপি দেওয়া হচ্ছে বাচ্চাকে। তো এটা দেওয়া যায়। আরেকটা হচ্ছে যে এক্সচেঞ্জ ট্রান্সফিউশন, অর্থাৎ বাচ্চার যে এই যে ভাঙ্গা ভাঙ্গা রেড ব্লাড সেল গুলা না, সেগুলা বের করে আস্তে আস্তে নতুন করে ব্লাড দেওয়া হয়, ঠিক আছে? তো এই দুইটা প্রসিডিউর, এটা হচ্ছে অ্যালোপ্যাথিক সিস্টেম অফ ট্রিটমেন্টে। তো আমাদের তো সিম্পটোমেটিক ট্রিটমেন্ট। তো এইসব রিস্কি বেবিদের আমরা আসলে কতটুকু ডিল করতে পারি আমরা সবাই বুঝি। তো এটা একটা সিভিয়ার প্রবলেম, ঠিক আছে? আমরা ফিজিওলজিক্যাল জন্ডিস হলে ওষুধ দিতে পারি, কিন্তু প্যাথোলজিক্যাল জন্ডিস হয়ে গেলে কিন্তু অবশ্যই আমাকে রেফার করতে হবে। তো আমার চিন্তা হবে যে কতটুক জন্ডিসটা এক্সচেঞ্জ করছে, তো সেটা হচ্ছে আসল কথা। তো এখানে ছবি দেওয়া আছে যে কিভাবে এক্সচেঞ্জ করে ব্লাড, এটা আমাদের জানার দরকার নাই। এবার হচ্ছে নিউনেটাল কনভালশন অর সিজার। তো কনভালশন মানে হচ্ছে খিঁচুনি, ঠিক আছে, যে বাচ্চা দেখবেন খিঁচুনি হয়ে যায়। তো এটার কারণ কি? একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কজ, একটা হচ্ছে মেটাবলিক কজ, আদার কিছু কজ আছে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কজের মধ্যে আছে পেরিনেটাল অ্যাসফিক্সিয়া, গত ক্লাসে আমরা যেটা বলছি পেরিনেটাল অ্যাসফিক্সিয়া। তো অ্যাসফিক্সিয়া মানে হচ্ছে অক্সিজেন ডিপ্রাইভেশন, বাচ্চা যদি অক্সিজেন ঠিকমতো না পায়। আর মেনিনজাইটিস, মেনিনজাইটিস হইলেও কিন্তু আপনার খিঁচুনি হতে পারে। তারপর হচ্ছে টর্স ইনফেকশন, টর্স মানে হচ্ছে টক্সোপ্লাজমা, রুবেলা, তারপর হচ্ছে সাইটোমেগালো ভাইরাস, হারপিক সিমপ্লেক্স ভাইরাস, সিফিলিস, এই ইনফেকশন গুলা যদি হয়ে থাকে, এই টর্স, এই পাঁচটাকে একত্রে টর্স বলা হয়। তারপর যদি হেমোরেজ থাকে কোনো, সাব অ্যারাকনয়েড, এগুলা ব্রেনে যদি ব্লিডিং হয়, ঠিক আছে, ব্রেনের কোনো ব্লিডিং হইলে হতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে মেটাবলিক কজ আছে। দেখেন সেন্ট্রাল নার্ভাস কজ গুলা কয়েকটা মনে রাখেন আপনারা, তো এটা বললাম। আর হচ্ছে মেটাবলিক কিছু কজ আছে, একটা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া, অর্থাৎ গ্লুকোজ লেভেল যদি হ্যাঁ কমে যায়। তারপর হচ্ছে হাইপোক্যালসিমিয়া, যদি ক্যালসিয়াম লেভেল কমে যায় ব্লাডের মধ্যে। হাইপোম্যাগনেসিয়ামি ম্যাগনেসিয়াম বা কি বলে ম্যাগনেসিয়ামিয়া, মানে ম্যাগনেসিয়াম লেভেলটাও যখন কমে যায় এটা। তারপর হচ্ছে হাইপোনেট্রামিয়া, তারপর হচ্ছে হাইপারনেট্রিমিয়া। হ্যাঁ, তো দেখেন মোট কথা হচ্ছে যার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যাবে, কমে যাবে। তারপর হচ্ছে ভিটামিন 6 ডিফিসিয়েন্সির কারণে হতে পারে। তো এগুলো হচ্ছে মেটাবলিক কজ। আদার কিছু কজ আছে টিটেনাস, আমরা জানি টিটেনাসের কারণে কিন্তু বাচ্চা বাঁকা হয়ে যায় তীরের মতো। এর আগে আমরা পড়ছি যে টিটেনাসটা একদম ধনুকের মতো বাঁকা হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, তো এবার হচ্ছে কিছু টাইপস আছে সিজারের বা এই যে কনভালশন বা খিঁচুনি, এই দুইটা হচ্ছে সিনোনিম বা হ্যাঁ কি বলে মানে সমার্থক শব্দ, সিনোনিম। এবার হচ্ছে দেখেন কিছু সিজারের টাইপ আছে, একটা হচ্ছে সাটেল, SUBTLE, এটাকে বলে সাটেল সিজার। সাটেল সিজারে কি হবে, আমি একটু যদি কার্সার দিয়ে দেখাইতে চাই আপনাদের। দেখেন সাটেল সিজারে তার অ্যাবনর্মাল গেজ থাকবে, তার তাকানোটা একদম অ্যাবনর্মাল লাগবে, একটা নর্মাল, হ্যাঁ, নিউনেটস যেভাবে তাকানোর কথা সেভাবে তাকাবে না। তারপর হচ্ছে ব্লাঙ্কিং অফ আইস হয়ে যাবে, অ্যাবনর্মাল পোস্চার,
মানে সে অ্যাবনর্মাল ভাবে শুয়ে থাকবে, ঠিক আছে? যে একটা বাচ্চা যেভাবে শোয়ার কথা। তারপর সাইক্লিং করবে। দেখেন নরমাল নিউনেটস ২৮ দিনের বাচ্চা বা ১ মাসের বাচ্চা কিন্তু সাইক্লিং করার কথা না। মানে পা দুটো একদম নড়াইতে থাকবে, এরকম হওয়ার কথা না। তারপর হচ্ছে অ্যাপনিক স্পেস, অর্থাৎ ২০ সেকেন্ড ধরে তার শ্বাস বন্ধ হয়ে যায়। এটা একটা খারাপ জিনিস। তারপরে যদি স্টিফনেস অফ লিম্বস, তার যদি হাত পা শক্ত হয়ে যায়, এটা একটা তার খিঁচুনি, ঠিক আছে? দেখেন খিঁচুনি আমাদের চিনতে হবে যে আই রোলিং করবে, হ্যাঁ, আইটা ঘুরতে থাকবে এরকম। তার চিউইং, বাচ্চা মনে হয় যে চাবাচ্ছে কিছু একটা। তো এটা একটা কিন্তু তার কনভালশন বা খিঁচুনি। নরমালি বাচ্চা কিন্তু এরকম চাবানোর কথা না। টাং থ্রাস্টিং, জিহ্বা বের করবে, ভিতরে নিবে এরকম। লিপস স্ম্যাকিং, তার ঠোঁটটা চুষতে থাকবে বা এরকম করতে থাকবে। তো এগুলা কিন্তু বাচ্চার করার কথা না একটা নিউনেটস। তো এগুলা যখন আমরা দেখবো, আই রোলিং দেখবো, পোস্চার দেখবো, তো এগুলা বুঝতে হবে তো বাচ্চার খিঁচুনি হচ্ছে, ঠিক আছে? তারপর হচ্ছে এখানে কয়েকটা টার্ম আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ক্লোনিক, একটা হচ্ছে টনিক। ক্লোনিক সিজার কি আর হচ্ছে টনিক সিজার কি?